আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধা। স্যাট একাডেমির পক্ষ থেকে আয়োজিত আমাদের এবারের অ্যাডমিশন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। এবার আমরা অ্যাডমিশন জার্নি শুরু করেছি 2025 শিক্ষার্থীদের জন্য। তারই আন্ডারে আমরা কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নি এই প্রোগ্রামটি সম্পূর্ণ লাইভ প্রোগ্রাম রেখেছি। এই প্রোগ্রামের আন্ডারে আমরা মাত্র 30টা ক্লাসের ভিতরে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ অ্যাডমিশনের যত কিছু আছে সব কিছু কভার করে দিব এবং প্রতিটা ক্লাসের শেষে আমরা এক্সামের ব্যবস্থা করে দিয়েছি। তো আমরা ইতিমধ্যে দুইটি ক্লাস কিন্তু নিয়ে নিয়েছি লাইভ ক্লাস কেমিস্ট্রির। আজকে আমাদের তৃতীয় ক্লাসটি শুরু হবে। তো আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো চলতেই থাকবে পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে। তো আমাদের অ্যাডমিশন জার্নিতে যুক্ত হতে তোমরা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে যুক্ত থাকো। আচ্ছা, তো আমাদের এই লাইভটিতে তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং আমাদের লাইভটি দ্রুত শেয়ার করে দাও। আমাদের লাইভটি দ্রুত শেয়ার করে দাও। তো লাইভটি যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যারা লাইভটি শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে আমাদের স্যাট একাডেমির লোগোযুক্ত টি শার্ট কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও রয়েছে আরও অসংখ্য পুরস্কার, যেমন আমাদের স্যাট একাডেমির ওয়েবসাইটে আমাদের প্রিমিয়াম অ্যাক্সেস সহ আমাদের এক্সাম দেওয়ার কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে। আমাদের লাইভ ক্লাসগুলোর সাথে সাথে আমরা এক্সাম দেওয়ারও ব্যবস্থা করছি। তোমরা তো জানো যে স্যাট একাডেমির ওয়েবসাইটের মাধ্যমে কতটা সুন্দরভাবে এক্সাম দেওয়া যায়। স্যাট একাডেমির এক্সাম পদ্ধতি ইউনিক, এটা তোমরা যদি একটা পরীক্ষা দাও তাহলে বুঝতে পারবা কতটা ইউনিক। আচ্ছা, এছাড়াও আমাদের এই ক্লাসগুলো শেষে আমরা হ্যান্ড নোট এবং ক্লাস নোট তোমাদের যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা প্রোভাইড করতেছি। ওকে, তো তোমরা যারা অনেকে আছে টাকার অভাবে অ্যাডমিশন জার্নিতে ঠিকমতো পড়ালেখা করতে পারে না, তোমাদের যারা টাকার সমস্যা রয়েছে তাদের জন্য তাদের কথা চিন্তা করে স্যাট একাডেমির পক্ষ থেকে নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে লাইভ অ্যাডমিশন প্রোগ্রাম। এখানে আমরা প্রতিটা বিষয়ের রসায়ন, পদার্থ, ফিজিক্স, কেমিস্ট্রি সহ আর্টস, কমার্সের প্রতিটা বিষয়ে আমরা ধারাবাহিক লাইভ ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ। তো আমাদের সাথে যুক্ত থাকো এবং তোমাদের অ্যাডমিশন জার্নিটা উপভোগ করো। তো আজকে আমাদের লাইভ ক্লাস তৃতীয় গুণগত রসায়ন পার্ট 2, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা লাইভ ক্লাসে যারা জয়েন করে দিয়েছো, তো সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো, কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ওকে। আর যারা যারা লাইভ ক্লাসটি শেয়ার করেছো তারা অবশ্যই ডান লিখে দাও। তোমাদের যারা যারা শেয়ার করবে তাদের জন্য গিফটের ব্যবস্থা রয়েছে। ওকে, তো আমাদের ক্লাসটি শুরু করা যাক। ওকে, প্রথমত আমরা থিম 4 নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে থিম 1 2 3 আলোচনা করে ফেলেছি প্রথম ক্লাসটা এটা। তো থিম 4 নিয়ে আলোচনা করব শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা এগুলো নিয়ে। তো আমরা তো জানি যে আমাদের পরমাণু কি থাকে, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তার চারপাশে ইলেকট্রনগুলো কিভাবে আর কি ঘোরাফেরা করে, চলাচল করে, এগুলো নিয়ে আজকের পড়ালেখা। দেখো, এই ধরো এটা পরমাণু, এটা চারপাশে যে ইলেকট্রনগুলো থাকে, এই বিভিন্ন যে শক্তিপথগুলো রয়েছে, প্রধান শক্তি স্তর 1 2 3, এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে, এটা আমরা সবাই জানি, তাই না? তো এই শক্তি স্তরগুলোর ভিতরে আবার কিন্তু উপশক্তি স্তর থাকে। ওকে, আর এই উপশক্তি স্তরের ভিতরে রয়েছে অরবিটাল, এই অরবিটালের ভিতরেই রয়েছে ইলেকট্রনগুলো। এখন দেখো, আচ্ছা, তো প্রথমে কি থাকবে? প্রধান শক্তি স্তর। আমি এই পাশ থেকে লিখি প্রধান শক্তি স্তর। এখন দেখো, প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, এই প্রধান শক্তি স্তর কি থাকে? 1 2 3, মানে যতগুলো শক্তি স্তর থাকে বৃত্তকার, এই শক্তি স্তরগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। এখন এই প্রধান শক্তি স্তরের ভিতর কি থাকে? উপশক্তি স্তর থাকে, উপশক্তি স্তর অরবিটাল থাকে এবং ইলেকট্রন থাকে। তো আমাদের অ্যাডমিশনে আসে মূলত যে কোন শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন আসে, এগুলো আমাদের বের করতে হয় সাধারণত, তাই না? দেখো, প্রধান শক্তি স্তরের সংখ্যা যদি হয় n, প্রধান শক্তি স্তরের সংখ্যা যদি হয় n,
n, তাহলে এই প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর অরবিটাল কয়টি থাকবে বলো তো? আমাদের ইলেকট্রন মূলত কোথায় থাকে? অরবিটাল থাকে। দেখো, যদি n সংখ্যক যদি আমাদের প্রধান শক্তি স্তর হয়, তাহলে অরবিটাল হবে হবে 2n স্কয়ার। আচ্ছা সরি, অরবিটাল হবে n স্কয়ার। তার মানে যদি আমরা বলি যে একটা 1 2 3, আচ্ছা ধরো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। তো আমরা ধরে নেই এই 3 নম্বর শক্তি স্তরটা, এই 3 নম্বর শক্তি স্তরটার ক্ষেত্রে কয়টি অরবিটাল থাকবে? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তৃতীয় শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকবে। যারা কমেন্ট করবে তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে অরবিটালে প্রধান শক্তি স্তর, এটাকে কি বলে? অরবিটও বলে। এই অরবিটে কয়টি অরবিটাল থাকবে? তৃতীয় শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকবে? দেখো, এন এর মান যদি 3 হয় তাহলে অরবিটাল থাকবে কত? n স্কয়ার। n স্কয়ার জায়গায় আমি 3 স্কয়ার বসাবো, তাহলে আমাদের আসবে 3 9। তাহলে এই 9টি অরবিটাল থাকবে। এত মোটা কেন হলো? আচ্ছা, এখন দেখো এই 9টি অরবিটাল আমরা কিন্তু পেয়ে গেছি। তো অরবিটালের ভিতরে কি থাকে? ইলেকট্রন থাকে। এখন একটু মনে রাখো যে একটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে বলো তো? একটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে। 2টি ইলেকট্রন। তো একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে, এটা আমাদের মাথায় অলওয়েজ থাকতে হবে। তো আমরা দেখি যে প্রধান শক্তি স্তর বা অরবিট, এটাকে অরবিটও বলে। তো এটা আছে কি? অরবিট। এখন এই অরবিটে অরবিটাল থাকে n স্কয়ার। যদি প্রধান শক্তি স্তরের মান যদি হয় 3, তাহলে অরবিটাল পেয়েছি 9টি। এখন একটু বলো তো, প্রতিটা অরবিটালে যদি 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে 9টি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? হ্যাঁ, 9টি অরবিটালে ইলেকট্রন থাকবে। 9 দুগুণী 18। এখান থেকে আসছে যে n-তম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2n স্কয়ার। এই সূত্রটা কিন্তু এই জায়গা থেকেই চলে আসছে। এখন দেখো, যদি আমি বলি তাহলে n-তম শক্তি স্তর মানে হচ্ছে এই তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? তখন আমরা এইভাবে করি 2 × 3n স্কয়ার। তার মানে হচ্ছে 2 × 9, তার মানে হচ্ছে 18টি। তো তৃতীয় কক্ষপথে আমাদের 18টি ইলেকট্রন রয়েছে। এভাবে বের করতে পারি। ওকে, তো অরবিট এবং অরবিটাল এবং ইলেকট্রন দুটার ভিতর কি একটা যোগসূত্র বা একটা রিলেশন সম্পর্ক কি স্থাপন করা যায়? দেখো, অরবিট থেকে অরবিটাল, অরবিটাল থেকে ইলেকট্রন। তো আমরা এভাবে ধারাবাহিকভাবে কিন্তু আনতে পারি কোনটার ভিতর কয়টা ইলেকট্রন থাকে। তোমাদের ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, যে কততম শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন রয়েছে। আবার আসে যে কততম শক্তি স্তরে কয়টি অরবিটাল রয়েছে। এইটাও কিন্তু পরীক্ষায় আসে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর অলওয়েজ মাথায় রাখবা, অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। তো প্রধান শক্তি স্তর, তার ভিতরে থাকে অরবিটাল, সেই অরবিটালের ভিতর থাকে ইলেকট্রন। ওকে, এখন দেখো এই অরবিটালগুলো আবার কোথায় থাকে? অরবিটালগুলো থাকে আবার উপশক্তি স্তরে। এদের কি উপশক্তি স্তর রয়েছে না? হ্যাঁ, এদের উপশক্তি স্তর রয়েছে। তো এখন কয়টি উপশক্তি স্তর থাকে? এটাও খুব মজার। এখন দেখো অরবিটের সংখ্যা দেখো, প্রধান শক্তি স্তর যে কয়টা, উপশক্তি স্তর সে কয়টি হয়। দেখো, 1 নম্বর যদি n এর মান যদি 1 হয়, আমি কোথায় লিখি? আচ্ছা, n এর মান যদি 1 হয়, উপশক্তি স্তর, এটা তো প্রধান শক্তি স্তর, তাহলে উপশক্তি স্তর কত হবে? উপশক্তি স্তর 1। একটা উপশক্তি স্তর পাওয়া যায়, সে একটা কি? s। তো n এর মান যদি 2 হয়, উপশক্তি স্তর পাওয়া যায় 2টা। n এর মান যদি 3 হয়, উপশক্তি স্তর পাওয়া যাবে 3টা। n এর মান 4 হলে উপশক্তি স্তর পাওয়া যাবে 4টা। ওকে, আরেকটা বিষয় আছে যে উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি জানতে চাও, এটা ঝামেলা হবে। উপশক্তি স্তর
আচ্ছা, উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন থাকে কয়টা? দেখো অরবিটাল থাকে কয়টা আমরা পাইছিলাম? অরবিটাল থাকে 2l+1, এতটি অরবিটাল থাকে। আর ইলেকট্রন থাকবে কয়টা তাহলে? ইলেকট্রন কয়টা থাকবে তাহলে? ইলেকট্রন থাকবে 2 গুণ 2l+1, এতটি ইলেকট্রন থাকবে। ওকে, তো উপশক্তি স্তরের অরবিটাল এবং ইলেকট্রন সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। এবং প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে এখন দেখো প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমাদের অরবিটাল থাকে n² অরবিটাল, আর যদি ইলেকট্রন থাকে সেটা হচ্ছে 2n²। এই কয়েকটা ধাপ আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এই এল গুলোর মান কিসে? এল গুলোর মান যদি আমি বলে দেই, দেখো এল গুলো হচ্ছে কি জানো? উপশক্তি স্তর কি ছিল? S, P, D, F এগুলো। তো S এর মান হচ্ছে 0, P এর মান হচ্ছে 1, D এর মান হচ্ছে 2, F এর মান হচ্ছে 3। এভাবে তো তোমরা যদি এভাবে হিসাব করো যে S উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, S উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, এটা বের করতে পারো। P উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? P উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, সেটা অরবিটাল থাকবে কয়টা? P উপশক্তি স্তরে 3টা অরবিটাল থাকবে, ইলেকট্রন থাকবে 6টা। তোমরা এতটুকু মনে রাখো, সবকিছু মনে রাখা দরকার নেই, এতটুকু মনে রাখো তাহলেই যথেষ্ট। তো আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, এই যে ডি উপশক্তি স্তরে, এই ডি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকবে এবং কয়টি ইলেকট্রন থাকবে, একটু কমেন্ট করে আমাকে জানাও যে ডি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে এবং কয়টি অরবিটাল থাকবে। এখানে ডি উপশক্তি স্তরে আমি যদি বলে দেই যে অরবিটাল কয়টি, অরবিটাল সংখ্যা কয়টি হবে এবং ইলেকট্রন কয়টি হবে, একটু কমেন্ট করে জানাও যে এই ডি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকবে এবং কয়টি ইলেকট্রন থাকবে। আচ্ছা, তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে যে S, P, D এগুলো হচ্ছে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলোতে ডি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে। তো আমরা দেওয়া আছে যে প্রধান শক্তি স্তরে যদি nটি ইলেকট্রন থাকে, n সংখ্যক যদি প্রধান শক্তি স্তর হয় তাহলে অরবিটাল থাকে n² এবং ইলেকট্রন যদি থাকে, ওকে, অরবিটাল থাকবে n² এবং ইলেকট্রন থাকবে 2n², যেহেতু 2টা করে। আর অরবিটাল সংখ্যা যদি হয় 2l+1 তাহলে ইলেকট্রন থাকবে তার দ্বিগুণ, 2 × 2l+1। তো এটা যদি হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ডি উপশক্তি স্তর এখানে কয়টি ইলেকট্রন থাকতে পারে, কয়টি অরবিটাল থাকতে পারে, এখানে কয়টি ইলেকট্রন এবং কয়টি অরবিটাল থাকবে। আচ্ছা, তো যত দ্রুত কমেন্ট করতে পারো, লাইভটি শেয়ার করে দাও। লাইভটি যারা শেয়ার করবে তাদের ভিতর একজনকে আমাদের টি শার্ট দেওয়া হবে, স্যাট একাডেমিক টি শার্ট দেওয়া হবে। তো আমাদের লাইভ ক্লাসগুলো প্রতিদিন লাইভ ক্লাস চলতে থাকবে, অ্যাডমিশনের সম্পূর্ণ জার্নি জুড়ে আমাদের লাইভ ক্লাসগুলো চলতে থাকবে সম্পূর্ণ ফ্রিতে। এবং লাইভ ক্লাস শেষে আমরা এক্সাম নিচ্ছি, আমাদের স্বয়ংক্রিয় যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, এক্সক্লুসিভ যে পরীক্ষা পদ্ধতি, ওখানে তোমরা ফ্রিতে কিন্তু এক্সাম দিতে পারবা। তো তোমরা লাইভ ক্লাসগুলো নিয়মিত যদি করো এবং এক্সামগুলো যদি দাও, তাহলে আশা করি যে ভর্তি পরীক্ষা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি অর্জন করতে পারবা। এখন দেখো ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা থাকবে। অরবিটালের ক্ষেত্রে আমরা জানি যে এই সূত্রটা 2l+1, তার মানে ডির মান কত? 2, তাহলে 2 × 4, 4 আর 1 কত? 5। তাহলে ডি উপশক্তি স্তরে অরবিটাল থাকবে কয়টা? 5টি। অরবিটাল থাকবে কয়টা? 5টি। আর যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রন আমরা জানি যে একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, আচ্ছা, তাহলে অরবিটাল সংখ্যা যদি হয় 5টি, আমরা অরবিটাল সংখ্যা পেয়ে গেছি, অরবিটাল সংখ্যা যদি হয় 5টি, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো? ইলেকট্রন সংখ্যা হবে 2 × 5, তার মানে 10টি। তাহলে ডি অরবিটালে আমরা 10টি ইলেকট্রন পেয়ে যাচ্ছি। যদি বলি এফ অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে, বা কয়টি
অরবিটাল থাকবে তখন আমরা বলতে পারি এফ এর মান কত, দেখো 3, এফ এর মান 3। তাহলে দেখো অরবিটাল যদি বের করতে চাই 2 সাথে 3 গুণ করে এল এর মান 3, তাহলে 2 দুগুণী 3 দুগুণী 6 আর 1 7, অরবিটাল 7টা। তাহলে ইলেকট্রন কয়টা হবে? ইলেকট্রন থাকবে 14টা। তো এভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে কোন উপশক্তি স্তরে কয়টি অরবিটাল এবং কয়টি ইলেকট্রন থাকে। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ ইফতেখার ভাই লাইভটি দেখার জন্য। আচ্ছা, লাইভটি দ্রুত শেয়ার করে দাও, তো শেয়ার করে নিজেদের প্রোফাইলে রেখে দাও, এবং যারা লাইভটি শেয়ার করবে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমাদের লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তোমরা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবা এবং এক্সাম দিয়ে তোমাদেরকে যাচাই করে নিতে পারবা। এছাড়াও রয়েছে আমাদের লাইভ ক্লাসের যেই ক্লাস লেকচারগুলো রয়েছে, এদের কিন্তু আমরা তোমাদের নোটগুলো দিয়ে দিব এবং হ্যান্ড নোট দিয়ে দিব। তোমাদের যাবতীয় যা কিছু রয়েছে, সাজেশন দরকার, কি দরকার বলো, তোমাদের সবকিছু আমরা প্রোভাইড করবো। এবং তোমাদের সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা ডাউট সলভিং এর ব্যবস্থা রয়েছে। তোমরা যে কোনো বিষয়ে আমাদেরকে কমেন্ট করতে পারো, আমাদেরকে প্রশ্ন করতে পারো, আমাদের ডাউট সলভিং এর 24 ঘন্টা সার্ভিস কিন্তু রয়েছে। তো তোমাদের ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা ফ্রিতে দিচ্ছি। এখন আর বলতে পারবা না যে আমরা টাকার জন্য পড়তে পারিনি। অনেকে আছে না যে টাকার জন্য পড়তে পারে না, তোমরা কিন্তু বলতে পারবে না এখন আর টাকার জন্য পড়তে পারিনি। স্যাট একাডেমি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম নিয়ে এসেছে এবার সবগুলো বিষয়ের উপরে। আচ্ছা, আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। ইলেকট্রন সংখ্যা নির্ণয় নিয়ে আমাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আমরা অরবিটাল সম্পর্কে জানা আছে, অরবিট সম্পর্কে জানা আছে, উপশক্তি স্তর সম্পর্কে জানা আছে, এবং উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা সম্পর্কেও জানা আছে। তো দেখো আমরা যে বের করলাম যে এগুলোতে কয়টা করে, দেখো এখানে তো একটাই থাকে এস, আর তো কোনো উপশক্তি স্তর বলতে কিছু নাই। তো পিতে আমাদের কয়টা থাকে? পিতে হচ্ছে তোমাদের 3টা উপশক্তি স্তর থাকে, অরবিটাল থাকে, সরি। আর ডিতে থাকে 5টা অরবিটাল এবং এফ এ থাকে 7টা অরবিটাল। তো তোমাদের কি কখনো জানা আছে যে এই অরবিটালগুলো কি কি? বলো তো এই অরবিটালগুলো কি কি? আমরা যদি বলি এই পি শক্তি স্তরে, পি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল এবং কি কি অরবিটাল রয়েছে যদি আসে, পি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল রয়েছে, দেখো আমি যদি এখানে লিখে দিই ছোট করে, এস তো কিছু নেই, তাই না? এস তো নিজেই একা। এখন পির ক্ষেত্রে হয় 3টা, পিতে 3টা অরবিটাল রয়েছে। কি কি 3টা অরবিটাল রয়েছে? দেখো পিতে 3টা অরবিটাল রয়েছে। কি কি? পিটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড, রাইট? ডিতে কয়টা অরবিটাল রয়েছে বলো তো? ডিতে আমাদের অরবিটাল রয়েছে 5টা, তাই না? আচ্ছা, ডিতে অরবিটাল রয়েছে কয়টা? 5টা। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর ডি জেড স্কোয়ার, এগুলো। আর এফ এর ক্ষেত্রে কয়টা অরবিটাল রয়েছে বলো তো? এফ এর ক্ষেত্রে, আচ্ছা তো এফ এর ক্ষেত্রে কয়টা অরবিটাল রয়েছে, কি কি অরবিটাল রয়েছে বলতে পারবা তোমরা বলো তো? ডি এর ক্ষেত্রে আমরা লিখে দিলাম, এবং এফ এর ক্ষেত্রে কয়টি অরবিটাল রয়েছে তোমরা কি কেউ বলতে পারবা? বলো তো এফ এর ক্ষেত্রে কয়টি অরবিটাল রয়েছে এবং কি কি অরবিটাল রয়েছে? এটা কিন্তু অনেক জায়গায় উল্লেখ নাই। এফ এর ক্ষেত্রে আমাদের যে 7টা অরবিটাল রয়েছে, সেই 7টা অরবিটাল গুলো আমরা যদি এভাবে লিখি, দেখো এখানে তো লেখারও জায়গা নেই। আচ্ছা, আমি এগুলো মুছে দিই, হ্যাঁ কি বলো, মুছে দেই, বাস। এগুলো মুছে যদি দেই তাহলে আমরা এখান থেকে অরবিটালগুলো সহজেই লিখতে পারবো। আচ্ছা দেখো এফ এর ক্ষেত্রে কি কি থাকে? এফ এর ক্ষেত্রে থাকে ধরো এফ জেড কিউব, এফ জেড কিউব, এফ এক্স স্কোয়ার ওয়াই, এফ ওয়াই জেড স্কোয়ার, 3টা। এরপর থাকবে আমাদের এফ এক্স ওয়াই জেড, ওকে, এফ এক্স এক্স ওয়াই জেড। এরপর রয়েছে এফ, হাতের লেখা কিরকম হচ্ছে জানি না, বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানাও।
এফ হচ্ছে আমাদের 3x স্কোয়ার মাইনাস ওয়াই, এরপর হচ্ছে এফ, আচ্ছা এখানে এক্স, এখানে হচ্ছে এফ ওয়াই 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। ওকে, আর লাস্ট আরেকটা আছে এফ জেড এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এই কয়টা অরবিটাল রয়েছে আমাদের, কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 60টা। তো এর ক্ষেত্রে 60টি অরবিটাল রয়েছে। এই 60টি অরবিটালে প্রত্যেকটাতে 2টি করে ইলেকট্রন থাকতে পারে এবং 7 দুগুণী 14টা ইলেকট্রন এখানে থাকে। তো এই পর্যন্ত অরবিটাল, অরবিট, উপশক্তি স্তর এগুলো সম্পর্কে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। তো যদি ক্লিয়ার হয়ে যাও, যদি বুঝতে থাকো, যদি এগুলো বুঝতে পারো তাহলে ডান লিখে দাও। এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে ডান লিখে দাও। তো আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমাদের দেখো কোয়ান্টাম সংখ্যার সেট। তো এখান থেকে আমাদের হিউজ প্রশ্ন চলে আসে। কোয়ান্টাম সংখ্যার সেট, এখান থেকে প্রশ্নগুলো চলে আসে। কিভাবে আসে দেখো, যে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট থাকে, তাই না? তো যে কোনো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট থাকে। তো এগুলোকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয় দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, এরপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এই 4টা আমাদের কোয়ান্টাম নাম্বার সেটের সাহায্যে প্রকাশ করা হয় যে কোনো একটা ইলেকট্রনকে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের শক্তিস্তর যে কটা ওই কটা। ধরো যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি হয় 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে উপশক্তি স্তর মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা হয় এটা থেকে একটা কম হয়, তাহলে একটা কম হলে কয়টা হবে? 0টা। আর এটা যদি একটা কম হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে 0টা। দেখো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল এবং স্পিন সংখ্যা এটা অলওয়েজ প্লাস মাইনাস হাফ, এটা নিয়ে আমাদের চিন্তা নাই। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস মাইনাস হয়। তো এটা একটা সেট হয় যে কোনো, আমি বললাম প্রধান শক্তি স্তর যেটা 1 এর ক্ষেত্রে যেটা হয়। তো ধরো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা আসে 1, যেহেতু একটা কম হয়, প্রধান শক্তি স্তর থেকে একটা যেহেতু কম হয়। তা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস মাইনাস 1 এবং বরাবর মতোই এটা প্লাস মাইনাস 2। 3 হলে 2 প্লাস মাইনাস 2। ওকে, এখানেও বরাবরের মতো হাফ। যদি 4 হয় 3 প্লাস মাইনাস 3, বরাবর মতো প্লাস মাইনাস হাফ। আচ্ছা, তো প্লাস মাইনাস হাফ এটা কি জন্য বলছি? এটা হচ্ছে আমাদের স্পিনটা। তো স্পিনটা 2 ধরনের হয়ে থাকে, একদিকে আরেকদিকে। তো স্পিনটা হয় উপরে হবে, না হয় নিচে হবে, এটাই তো। তো যদি উপরে হয় একটা, পরেরটা হবে নিচে, এভাবে হয়। প্রথমটা যদি প্লাস 1 হয় হাফ হয়, দ্বিতীয়টা হবে মাইনাস হাফ, এভাবে হয়। তো এটা নিয়ে আমাদের প্যারা নাই। আমাদের প্যারা হচ্ছে এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। তো তোমাদের এত হিসাব নিকাশ না করে তোমরা জাস্ট এই একটা শখ যদি তোমরা একটু মাথার ভিতর গেঁথে নিতে পারো, তাহলে কিন্তু এই যে এই একটা শখ যদি মাথার ভিতর গেঁথে নিতে পারো, তাহলে এই সেট দেখে তোমরা কিন্তু বলতে পারবা। তো পরীক্ষায় কিরকম থাকে? পরীক্ষা থাকে মনে করো যে এখানে দিয়ে দিল 2, এটা 2, এখানেও 2, তাহলে কি দাঁড়ালো? এখানে যদি আমাকে 2 দিয়ে দেয়, বাকি সব ঠিকঠাক আছে, আর বাকি এগুলো ঠিকঠাক রাখছে। এখন অপশনে দিয়ে দিল এরকম একটা অপশন যে এখানে 2 আছে, ধরো আমি মুছে দিলাম, এখানে আছে 2। এটাও ধরো 4টা অপশন হয়ে গেছে, অপশন নাম্বার ক, অপশন নাম্বার খ, অপশন নাম্বার গ, অপশন নাম্বার ঘ। এই 4টা অপশন তোমাকে দেওয়া আছে এভাবে। এখন প্রশ্ন সুন্দরভাবে এভাবে আসবে যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। তো এক্ষেত্রে অবশ্যই দেখো এই কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়। আবার যদি এটা ঠিকঠাক আছে, মনে করো না এটা ঠিক আছে, কিন্তু এইখানে এসে 1 এর জায়গায় দিয়ে দিল 2, 1 এর জায়গায় দিয়ে দিল 2, তখনও এটা সম্ভব নয়। কারণ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা নির্ভর করে কিসের উপরে? সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে। ওকে, তাহলে এটাও সম্ভব নয়, এটাও সম্ভব নয়। তাহলে হচ্ছে এখানে 1 হবে। এগুলো বোঝা গেল? ওকে, এরপর দেখো আবার আসে যে এগুলো দ্বারা কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা
শক্তি স্তরের সংখ্যা এবং আকার বোঝায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর যেটা, ওটার আকৃতি এবং সংখ্যা আকার বোঝায়, সংখ্যা বোঝায়। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা বোঝায় ইলেকট্রনের গতীয় ত্রিমাত্রিক দিক বিন্যাস। এবং এস এটা দ্বারা বোঝায় স্পিনটা, ইলেকট্রনের স্পিন কিরকম। তো এগুলো একটু সাধারণত ধারণা তোমরা নিয়ে নিতে পারো, আর এটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু যথেষ্ট। আবার দেখো আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে 2D কি সম্ভব কিনা, 2D সম্ভব কিনা। এই প্রশ্নটা এত পরিমাণে আসে যে একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় এই 2D সম্ভব কিনা, এটা হবে কিনা একটু বলো। 2D ক্ষেত্রে দেখো এখানে কি হয়, n এর মান হচ্ছে 2 আর l এর মান এটা কত আসে, l এর মান এটার মান আসেও 2। এখন একটু দেখো n এর মান 2, l এর মান কি 2 হয় বলো? n এর মান যদি হয় 2, l এর মান হবে 1, কিন্তু এ জায়গায় পাচ্ছি l এর মান 2, তার মানে এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। কারণ আমরা জানি যে আমাদের s p d f এদের যে মানগুলো, এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 3। ওকে, তো এই কটা বিষয় যদি তোমরা একটু মাথায় রাখো এই চ্যাপ্টারে, যে কোয়ান্টাম সংখ্যার সেট এবং ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনের সংখ্যা, এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না, শুধু এতটুকু পড়ো তাহলেই হবে। তো আমরা কিছু এক্সারসাইজ দেখে আসি, যে কিছু প্রশ্ন দেখি যে বিগত বছরে পরীক্ষা আসছিল, এরকম কিছু প্রশ্ন দেখি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, অরবিটালের আকার কোন কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত? একটু আগে আমি মাত্র বলে আসছিলাম যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, সেটাও জাহাঙ্গীরনগর 2022-এ। এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের সবাই থেকে আমি আশা করব। অরবিটালের আকার এটা তোমাদের কুইজ থাকবে, কমেন্ট করে জানাও। এরপর দেখো, একটি পরমাণুর তৃতীয় অরবিটে কয়টি ইলেকট্রন থাকতে পারে? একটি পরমাণুর তৃতীয় অরবিটে কয়টি ইলেকট্রন থাকতে পারে? কয়টি থাকতে পারে দেখো, তৃতীয় অরবিটে একটু আগে কিন্তু আমরা হিসাবগুলো দেখিয়ে দিয়েছি। তৃতীয় অরবিটে কয়টি ইলেকট্রন থাকতে পারে? তাহলে অরবিট মানে হচ্ছে n, তাহলে n এর মান কত? n এর মান 3। n এর মান যদি 3 হয়, ইলেকট্রন কয়টা থাকবে? সেই কমন সূত্রটা 2n স্কয়ার, তার মানে 2 গুণ 3 স্কয়ার সমান সমান হচ্ছে 9টি। তাহলে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 9টি। আচ্ছা, 3 3 9, ও সরি, আচ্ছা 3 3 9, 9 দুগুণে 18টি। ওকে, 3 3 9, 9 দুগুণে 18টি, আমি 2 আর গুণ করিনি। তো দেখো এখানে 18 কোনটা, এই যে 18টি। তো এটা হবে ইলেকট্রন সংখ্যা। তো যদি এখানে বলতো যে অরবিট কয়টি আছে, মানে ইলেকট্রনের পরিবর্তে যদি বলতো কয়টি অরবিটাল আছে, তখন কিন্তু শুধু n স্কয়ার হইতো, শুধু n স্কয়ার হইতো, মানে 9টি হইতো। তো এই ধরনের প্রশ্ন আমরা পাবো দেখো সামনে। দেখো, আচ্ছা এটা মনে হয় আমি রাখিনি। ওকে, তারপর দেখো 3 নম্বর যে প্রশ্নটা, 3p উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? 3p উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? এখন দেখো এই 3p উপশক্তি স্তরের অরবিটাল কয়টি এবং কি কি, সবগুলো কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে দেখায় দিছিলাম। তো এইটা তোমাদের থেকে অবশ্যই আশা করব এই প্রশ্নের উত্তরটা। তো বলো তো কয়টি হবে? 1টি, 3টি, 5টি, 7টি, কোনটি হবে? 3p উপশক্তি স্তরের অরবিটাল কয়টি হবে? 3টি হবে, 3টি। দেখো 3টি হবে। তো 3টি কি কি হয়? 3px, 3py, 3pz, এই 3টা উপ অরবিটাল থাকে। তো কয়টি? 3টি। তো এবার আসো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? দেখো এটা হচ্ছে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা ছিল m এর মানটা, এটা হচ্ছে ইলেকট্রনের গতীয় ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক দিক বিন্যাস, তো এখানে আমি দিকটা ভালোভাবে দেখাইনি, তাহলে হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস।
এগুলো থাকতো। ওকে, এখানে থাকবে কয়টা? সি নাম্বারটা। তো এম দ্বারা হচ্ছে ইলেকট্রনের গতি ও ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। আচ্ছা, আরো কিছু দেখতে পারি। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান একটু আগে আমরা দেখে আসছি, বলতো এন এর মান কত থাকে? শূন্য থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। যদি n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? 1-1 মানে 0। আর যদি 2 হয় তাহলে এল এর মান কত হবে? 1 কম 1। যদি 3 হয় 1 কম হবে 2। এভাবে মানে হচ্ছে এন এর মান যদি যত হয় এল এর মান তার সাথে 1 কম, তাহলেই হয়ে যাবে। দেখো 0 থেকে n-1। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? দেখো প্রশ্ন চলে আসছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছিল। তো এখানে 4টি সেট দেওয়া রয়েছে, এ বি সি ডি। এখানে বলতো কোন সেটটি অবাস্তব বা কোন সেটটি সম্ভব নয়? এখানে কোন সেটটি সম্ভব নয়? 22 নম্বর যে প্রশ্নটা চলে আসছে এখানে। দেখো, নিচে 4টি কোয়ান্টাম সংখ্যা মানের কোন সেটটি অবাস্তব? দেখো, আমি যেভাবে তোমার পড়া দিছিলাম, প্রথমটা এন, দ্বিতীয়টা হচ্ছে এল, তৃতীয়টা এম, পরেরটা হচ্ছে এস। তো এস নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এটা সবারই কম বেশি হইতে মানে হয় একবার প্লাস, না হয় মাইনাস। এটা নিয়ে অনেকেই কনফিউশন যে প্লাস দেবো না মাইনাস দেবো। ওইটা যদি একটা ইলেকট্রন থাকে ওইটা প্লাস দিয়ে দাও, যদি দুইটা ইলেকট্রন থাকে একটা অরবিটালে, তো প্রথমটা প্লাস দাও, দ্বিতীয়টা মাইনাস দাও। এটা নিয়ে বেশি প্যারা নেই। এখন দেখো, এই তিনটা নিয়ে আমাদের ঝামেলা। তো 1 নম্বর কি ঠিকঠাক আছে কিনা দেখো তো। এন এর মান 1, এল এর মান ঠিক আছে 2 কম। ওকে, এটা ঠিক আছে। এম এর মান প্লাস মাইনাস। এবার তো দেখো ঝামেলাটা কোথায় হয়েছে। তো এল এর মানের উপরে এম এর মান কিন্তু নির্ভর করে। এল এর মান যদি যত হয় এল এর মান প্লাস মাইনাস তত হয়, মানে এল এর মান যত হয় এম এর মান প্লাস মাইনাস তত হয়। দেখো এখানে এল এর মান কত? 2। তো এল এর মান যদি 2 হয় এম এর মান কত হবে? প্লাস মাইনাস 2 এটা হবে। তো এখানে দেওয়া আছে কত? -3। তার মানে এটা হওয়া সম্ভব নয়। যদি এখানে -2 হইতো তাহলেও হইতো। মানে হচ্ছে +-2 মানে হচ্ছে এখানে 5টা, তো +2 +1 0 -1 -2, এই কয়টার ভিতরে যে কোনো একটা হইলো এটা রাইট ধরতে পারতাম, কিন্তু এখানে -3 যা হচ্ছে আউট অফ কনটেক্সট। এবার দেখো, তাহলে এর মানটি সম্ভব নয়। বাকিগুলো সম্ভব আছে কিনা দেখো তো। দেখো, এন এর মান 5, এল এর মান আমি নিতেই পারি 3, যেহেতু কম আছে, কম থাকলে সমস্যা নাই। তারপর দেখো, এটাও আমি নিতে পারি প্লাস মাইনাস 3, তার মানে হচ্ছে এখানে ভিতর 0 কিন্তু আমাদের আছে। তো এটা আমরা নিয়ে প্রায় নাই। সি নাম্বারটা দেখো, 4 হলে এটা 0 হইতেই পারে, এটাও 0 হইতেই পারে, সমস্যা নাই। ডি হইলে 1 কম আছে, সমস্যা নাই। এগুলো হবে, এগুলো সব ঠিকঠাক। দেখো প্রথমটাই ঝামেলা বাজায় দিছে। এভাবে কিন্তু প্রশ্নগুলো থাকে, হয় এটা চেঞ্জ করে দিবে, না হয় এটা চেঞ্জ করে দিবে, দিয়ে বলবে কোনটি অবাস্তব। এভাবেই পরীক্ষায় প্রশ্নগুলো চলে আসে। ওকে, আশা করি এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা কোনটা কি হবে। পরমাণুর কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়, এটা একটু আমাকে বলবা। যে এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 2, এস এর মান, আচ্ছা কোনটা সম্ভব না একটু আমাকে জানাও, কোনটির জন্য। এবার দেখো কি করছে। তো আমরা দেখছি যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় +12 না হয় -12, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আছে কত? -3/4। এরকম স্পিন সংখ্যা কিন্তু কোথাও নাই, হয় +12 না হয় -12। এটা হয় মানে ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে, এই বিষয়টা। তো এই বিষয়টা আমাদের হচ্ছে না, বাকি কিন্তু সব ঠিকঠাক। দেখো এগুলো সব ঠিকঠাক রয়েছে, ঝামেলাটা হচ্ছে এই জায়গায়। তো এটা কি বের করা যাবে না? এগুলো কি আহামরি কোনো কঠিন কিছু বলো তো? একটু মনোযোগ দিলেই সম্ভব, তাই না? তো এটা আসছে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু চলে আসছিল। তো পরের প্রশ্নটা দেখো, একটি মৌলের প্রধান শক্তি স্তরের মান n হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল, দেখো এই অরবিটাল সংখ্যা চলে আসছে। এটার কথাই কিন্তু আমি একটু আগে বলছিলাম। এটা কত জায়গায় আসছে দেখো, রাবিতে আসছে, জগন্নাথে আসছে। তো n এর মান কত? 4। অরবিটালের সংখ্যা হবে কত? n²। অরবিটালের সংখ্যা কত হবে এখানে? n²। তার মানে 4 যদি হয় তাহলে কত হবে? 4² = 16। তো দেখো 16 মানটা এখানে কিন্তু রয়েছে। পরের প্রশ্নে আমরা চলে যাই।
ওকে, আমাদের থিম 4 অলরেডি কমপ্লিট। এবার আমরা থিম 5-এ চলে আসছি, ইলেকট্রন বিন্যাসের নিয়ম নীতি এসব নিয়ে। তো তোমরা এখনো যেখান থেকে লাইভটি দেখছো অবশ্যই শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও তোমাদের লাইভটি কেমন লাগছে। তা আমাদের ইফতিকার ভাই এখনো আছে, থ্যাংক ইউ ভাই লাইভটি দেখার জন্য। ওকে, তো দেখো আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। আচ্ছা, আমরা আর কিছুক্ষণের ভিতর শেষ করে দেবো, এটা দ্রুত দেখি। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দাও। দেখো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম নীতির ক্ষেত্রে আমাদের 3টা নিয়ম নীতি মানতে হয়। প্রথমত আবভাও নীতি, দ্বিতীয়ত হচ্ছে হুন্ডের নীতি, তারপর হচ্ছে পরিবর্জন নীতি। এগুলো আমরা একটু জানি, তারপর আমরা একটু দেখে নিব যে আসলে বিষয়টা কি। তো আবভাও নীতির ক্ষেত্রে কি হয়, আমি যদি একটু লিখে দেই, আবভাও। ওকে, তা আবভাও নীতির ক্ষেত্রে কি হয় যে নিম্ন থেকে উচ্চতে যায়, নিম্ন থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে ঢোকে। বোঝা গেছে? তো এটা আমরা কিভাবে বুঝবো কার শক্তি বেশি, নিম্ন কার বা উচ্চ কার? এটা আমরা বুঝতে পারি যে n+l এর উপরে। এই n+l এর মান যার যত কম সেখানে ইলেকট্রন তত আগে প্রবেশ করবে। এখন দেখো, আমরা যদি বলি যে 3D রয়েছে এবং হচ্ছে 4s রয়েছে, এই দুইটার ভিতরে মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়, 3Dর আগে 4s এ ঢুকে যায়। ওকে, এখন আমাকে একটু বলো তো এই দুইটার ভিতরে কার শক্তি বেশি কার শক্তি কম, 3D শক্তি কত আর 4s এর শক্তি কত? তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি n+l এর মানটা, তাহলে তোমরা দেখতে পাবা n এর মান হচ্ছে কত, 3, n এর মান হচ্ছে 3 প্লাস d এর মান হচ্ছে 2, তো টোটালি মান আছে কত, 5। আর এই ফার্স্টটা যদি আমরা দেখি, n এর মান হচ্ছে 4 প্লাস s এর মান হচ্ছে 0, তার মানে হচ্ছে 4। তো আমরা দেখতে পাচ্ছি যে 4s ওর মান কিন্তু সবচেয়ে কম, মানে ওর মান কিন্তু 3D চাইতে কম। এজন্য ইলেকট্রনগুলো সাধারণত 4s এ আগে ঢোকে পরে 3D তে যায়, 4s এ আগে ঢোকে পরে 3D তে যায়। এটি হচ্ছে আবর্ণ নীতি, এই জায়গাটায় বেশি আসে, একটু মনে রেখো। তো ইলেকট্রন বিন্যাসকে আমরা পারবো এটা দিয়ে। আরেকটা আসে যে ইলেকট্রন বিন্যাসের ক্রম কিভাবে নির্ণয় করতে হয়, মানে 1s2 2s2 2p6 3s2 3p6 এভাবে আসে। কিন্তু এটা তোমরা একটু মনে রাখো, 1 থেকে 30 পর্যন্ত মনে রাখলে হয়ে যায়, তারপর যদি যেগুলো আসে সেটা তোমরা মনে রাখতে পারো। তো আমার একটা নিয়মও রয়েছে, ওই নিয়ম দিয়ে তোমরা বের করতে পারো ইলেকট্রন বিন্যাসের প্যারাসিটামল, তোমরা একটু দেখে ফেলতে পারো। তারপর আমি ছোট করে একটু দেখাই দিচ্ছি। তো প্রথমে আমাদের অরবিটাল কয়টা আছে, দেখো অরবিটাল আছে 4টা। অরবিটাল আছে কয়টা, 4টা। এটা আমি মুছে দিই। দেখো অরবিটাল 4টা, s p সরি উপশক্তি স্তর 4টা, f। ওকে, এখন এই 4টা উপশক্তি স্তরকে আমরা একটু অল্টারেট করে একটু মিলে জিলে আমরা কিন্তু লিখে দেব। দেখো প্রথম শক্তি স্তরটাকে আমরা প্রথমে দুইবার লিখবো, s s, এটার কাজ শেষ। এবার দ্বিতীয় উপশক্তি স্তর যেটা p, এটাকে সাথে নিয়ে দুইবার করে লিখবো কিন্তু উল্টা দিকে, তাহলে কি আসবে, ps ps। ওকে, এবার দেখো এর সাথে আরেকজনকে নিব, spd, এদেরকে উল্টাভাবে লেখা শুরু করব। লিখলে কি হবে, dps, আর এটা লিখি dps। ওকে, এবার দেখো এবার ওকেও নিয়ে নিব, মানে 4 জনকে উল্টা করে লেখা শুরু করব। তাহলে কি দাঁড়াবে, দেখো fdps fdps। বাস, আমার লেখা শেষ। এবার আমরা কি করব, নাম্বারিং করা শুরু করব। এটা কয় নাম্বার আছে, 1 নম্বরে আছে, তাই না? তাহলে 1 দিয়ে শুরু করি, 1 1s2 2 3 4 5 6 7 8। ওকে, আর একটা কালার নেই। এখন দেখো ও কয় নাম্বার আছে, 2 নম্বরে আছে, তো p 2 নম্বর থেকে শুরু করব, 2p 3p 4p 5p 6p 7p। এবার আমরা দেখো d কয় নাম্বার আছে, 3 নম্বরে, তাহলে 3 নম্বর থেকে শুরু করব। d কোথায়, ওকে 3d, এ পাশে আসো 4d 5d 6d। ওকে, এবার আসো f 4 নম্বরে, তাহলে 4 নম্বর থেকে লেখা শুরু করি। f কোথায়, f এখানে, f 4f 5f। তো আমাদের লেখা শেষ। এখন দেখো এই যে সিরিয়ালটা, এটার উপরে জাস্ট
আমরা যত ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে চাই তার মানগুলো আমরা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। ধরো আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করতে চাই। স্ক্যান্ডিয়াম কত? 21। আচ্ছা, স্ক্যান্ডিয়াম 21 হলে আমরা যদি এটার মাথায় 21টি ইলেকট্রন বসিয়ে দিলে পারবো না? 1s2 2s2 2p6 3s2 3s2 3p6 4s2, ওকে, তারপর 3d। আচ্ছা 4s2 এই পর্যন্ত তো 20টা হয়ে গেছে, তাই না? এখানে একটা আসবে 3d1 10 10 20 আর ওখানে একটা, হ্যাঁ 21 হয়ে গেছে। তো আমরা এবার যত সংখ্যক বিশিষ্ট ইলেকট্রন বিন্যাস বের করতে বলে আমরা শুধু এর গুণে গুণে মানগুলো বসিয়ে দিব। আমরা তো এটা জানি যে কার মাথায় কয়টা বসে, তাহলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। দেখো ইলেকট্রন বিন্যাসের আবহাওয়া নীতিটা দেখাই দিলাম। তোমরা একটু যদি পলির বর্জন নীতিটা জানো, তো পলির বর্জন নীতি হচ্ছে এটা যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। এটা হচ্ছে পলির বর্জন নীতি। আমরা যে কোয়ান্টাম সংখ্যাগুলো লিখছিলাম না, 4টি কোয়ান্টাম সংখ্যার সেট, ওখানে দেখবা যে স্পিন থাকে। তো সবগুলো যদি মান একও হয়, তো একটা ইলেকট্রন উপরের দিকে বা একটা ইলেকট্রন নিচের দিকে এরকম হবে। আর হুন্ডের নীতিটার ক্ষেত্রে কি হয়? হুন্ডের নীতিটা হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো রয়েছে, এতে সবার প্রথমে একমুখী বা সর্বোচ্চ তারা চেষ্টা করবে যে বিজোড় অবস্থায় থাকতে, সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে চেষ্টা করবে, মানে একমুখী ইলেকট্রন অবস্থায় থাকতে চেষ্টা করবে। এরপর যখন একমুখী থাকা শেষ হওয়ার পর কোনো ঘর খালি না থাকা সাপেক্ষে তারা আবার ঢুকবে। আমি যদি একটু বলি, মনে করো যে এখানে যে অরবিটালগুলো আঁকি, এটা রয়েছে, ওকে। এখন প্রথমে কি করবে? একটা করে ইলেকট্রন ঢুকবে। এরপর যদি আরো কিছু ইলেকট্রন থাকে তখন এদিকে এসে ঢুকবে, ধরো এদিকে এসে ঢুকবে, ওকে। তো প্রথমে একটা করে ইলেকট্রন ঢুকবে, তারপর পরবর্তীতে ঢুকবে। এক্ষেত্রে এরকম না যে প্রথমে দুইটা ঢুকে থাকবে, তারপর দুটা, তারপর একটা, এভাবে কিন্তু না, প্রথমে একটা করে যায়। এটা হচ্ছে সংক্ষেপে হুন্ডের নীতি। এটা আশা করি তোমরা পারবা। তো আমরা কিছু এক্সারসাইজ দেখি, এখানে কি আছে দেখো। হুন্ডের নিয়ম অনুসারে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? হুন্ডের নিয়ম অনুসারে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, এটা যদি তোমরা দেখতে চাও, ডি নাম্বারটা দেখো, 2px একটা করে ঢুকছে, একটা করে ঢুকছে, একটা করে ঢুকছে, একটা করে ঢুকছে, দেখো। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার হবে। এখানে দেখো প্রথমে একটা ঢুকছে, দ্বিতীয়টায় একটা ঢুকে না, তৃতীয়টা আবার দুইটা ঢুকে বসে আছে, এগুলো কিন্তু হবে না। এখানে দেখো প্রথমে দুইটা ঢুকে বসে আছে, তারপর একটা ঢুকে নেয়, এটাও হবে না। এখানে দেখো প্রথমটা ঢুকেই নেয়, দ্বিতীয়টা একটা ঢুকছে, তৃতীয়টা দুইটা ঢুকে বসে আছে, এটা হবে না। তো হুন্ডের নিয়ম অনুসারে যে প্রথমে একটি করে ইলেকট্রন অরবিটালে ঢুকবে, সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথমে একটি করে ঢুকবে। আর সমশক্তি সম্পূর্ণ দেখো এখানে 2p, এটা কিন্তু এটা সমশক্তি সম্পূর্ণ অরবিটাল 2p, এটা সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলো রয়েছে 2px 2py 2pz, সবগুলো হচ্ছে সমশক্তি সম্পূর্ণ। আর এখানে প্রথমে তিনটা যেহেতু ইলেকট্রন আছে, একটি একটি করে ঢুকবে, ওকে। নিচে কোন মৌলের পরমাণুতে একমুখী স্পিন সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন বিদ্যমান? তো আমরা এখানে দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p3। এখন দেখো 2p3 ক্ষেত্রে যে 2p3 এই জায়গায় কিন্তু আমরা দেখি এখানে পেয়ে গেছি একটা, এভাবে আছে 2px 2py 2pz, এভাবে কিন্তু রয়েছে। তাহলে দেখো নাইট্রোজেনে সর্বাধিক কিন্তু একমুখী স্পিন রয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে আরেকটা ঢুকবে, অক্সিজেন যেহেতু 8, এখানে আরেকটা ঢুকবে এখানে, তার মানে একমুখী হচ্ছে দেখো একমুখী যে বিজোড় সংখ্যা থাকবে সেটা হচ্ছে 2টা। ফ্লোরিনের ক্ষেত্রে আরেকটা ঢুকবে, তখন হচ্ছে এখানে এভাবে ঢুকে যাবে। আর কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইলেকট্রনই তো কম, তখন এখানে যাবেই মাত্র 2টা। কার্বন হচ্ছে কত? 6, কার্বন 6, তার মানে ইলেকট্রন এখানে থাকবেই 2টা, ওকে। তো একমুখী যদি বিজোড় ইলেকট্রন জানতে চাই তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকবে। 3 নম্বর প্রশ্ন দেখো, এফ মৌলের ইলেকট্রন বিন্যাসে কোনটি হবে? এটা খুবই ইজি। দেখো 9টা ইলেকট্রন কার মাথায় আছে? 2টা 4টা, এটা তো অনেক বেশি, এটা আগেই বাদ। 9টা ইলেকট্রন খুঁজতে হবে। দেখো এখানে দেখো এই যে এখানে 2টা ছিল 1s2 2s2 2p5, তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এগুলো খুব ইজি, তোমরা পারবা আশা করি। আচ্ছা দেখো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। কোনটি পি অরবিটালে ইলেকট্রন বিন্যাস সঠিক? অ্যান্সার করবা, অবশ্যই কমেন্টে জানাবা। 5 নাম্বার, কোনটির Fe2+ এর সঠিক ইলেকট্রন বিন্যাস? এখন দেখো Fe2+ মানে এখানে আয়রনের তো 26টা ইলেকট্রন, Fe2+ মানে হচ্ছে 2টা ইলেকট্রন কম,
তার মানে এখানে 2টা ইলেকট্রন কমিয়ে মানে 24টা ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখানে একটু ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে যে 2টা ইলেকট্রন চলে যাবে, এটা কোথা থেকে যাবে, 3Dর মাথা থেকে যাবে নাকি 4s এর মাথা থেকে যাবে। তুমি মনে রাখবা যে আগে কিন্তু ঢুকছে কোথায়, আগে ঢুকছে 3Dতে, তারপর 4s এ ঢুকছে। তার মানে 4s এর মাথা থেকে কিন্তু 2টা ইলেকট্রন যাচ্ছে। সরি, ও না, সরি সরি, এখানে শক্তি অস্ত্র দেখবা, কি বলতেছি। এরা কত 4s। এখন সর্বশেষ শক্তি স্তর থেকে কিন্তু ইলেকট্রনগুলো যায়। ওকে, ইলেকট্রন যে নিয়ে যায় এটা হচ্ছে Fe2 যে আয়রনটা তৈরি হয়েছে, যে এখানে আয়ন তৈরি করার যে প্রসেসটা, আয়নীকরণ শক্তি টক্তি এগুলো একটু পড়ছো, তো এখানে জানবা যে সর্বশেষ শক্তি স্তর থেকে কিন্তু ইলেকট্রনগুলো যায়। তার মানে সর্বশেষ শক্তি স্তর কিন্তু 4s, এই 4s থেকে 2টা ইলেকট্রন যাবে আর 3d6 কিন্তু ইনটেক্ট থাকবে। তো 3d6 এই দেখো 3d6, তাহলে এই 3d6 এটা হবে সঠিক উত্তর। 2 2 10 10 আর হচ্ছে 12 12 18 24, হ্যাঁ ঠিক আছে 3d6। তো এখানে ছিল 4s, দেখো 4s2 ছিল, এই 4s2টা 2টা ইলেকট্রন গিয়ে এখানে Fe2+ হবে। ওকে, এরপর দেখো থিম 6, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এখান থেকে মেনলি আসে ডি ব্রগলি সমীকরণটায় কণা ধর্ম এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, সেটা একটু তোমরা দেখতে পারো। যেমন যদি ল্যামডা হয়, ল্যামডা হচ্ছে আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য এবং এমবি এটা হচ্ছে কণা ধর্ম, এটা একটু তোমরা মনে রাখো। এখানে তরঙ্গ ধর্ম হচ্ছে ল্যামডা এবং কণা ধর্ম হচ্ছে এমবি। ওকে, এখন দেখো যে একটা ইলেকট্রনের যখন চলতে থাকে তখন এদের 2টা ধর্ম প্রকাশ করে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। কণা ধর্ম, তরঙ্গ ধর্ম। তো এইটা জানতে হবে যে ডি ব্রগলি সমীকরণের মাধ্যমে এই যে ল্যামডা ইকুয়াল টু h/mb, এই সমীকরণের সাহায্যে আমরা এটা নির্ণয় করতে পারি যে একটা ইলেকট্রনের 2টা ধর্ম থাকে, একটা কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম। জাস্ট এতটুকু মনে রাখো তাহলেই হয়ে যাবে। তো আমরা পরের স্লাইডে চলে যাই, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ক্ষেত্রে এখানেও কণার এবং ভরবেগের কথা বলা রয়েছে, যে কণার অবস্থান হচ্ছে ΔX এবং ভরবেগের কথা হচ্ছে ΔP। এই যে এই দুইটা একই সাথে পরিমাপ করা যায় না। তোমরা যদি নীতিগুলো পড়ো তাহলে বুঝতে পারবা যে ইলেকট্রনগুলো কিভাবে চলে, মনে করতে এই বৃত্তাকার পথে চলতে থাকে, তাই না? তো এখানে ইলেকট্রনগুলো কিন্তু শুধু বৃত্তাকার পথে চলে না, এরা কিন্তু হচ্ছে এভাবে তরঙ্গ আকারেও চলে। তো একই সাথে তোমরা ভরবেগ এবং অবস্থান এটা কোনোভাবে নির্ণয় করতে পারবা না। এক্ষেত্রে যে হাইজেনবার্গের নীতিটা রয়েছে, সেটা সূত্রটা রয়েছে, সেটা হচ্ছে দেখো এই ΔX অবস্থান ত্রুটি, এটা হচ্ছে অবস্থান ত্রুটি, এটার সাথে গুণ হবে কোনটা, অবস্থান ত্রুটির সাথে হবে ΔP। আর এটা হচ্ছে দেখো h/2π, সরি h/4π, এটা ছিল, তাই না? h/4π। আচ্ছা, তোমরা এ পর্যন্ত কি বুঝতে পারছো? ওকে, এটা কিন্তু আরেকটা রূপে লেখা যায়। দেখো আমরা যদি এখানে h/p পরিবর্তে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। দেখো ΔX এখনই শেষ করে দিচ্ছি, একটু দেখো h এর পরিবর্তে আমরা লিখতে পারি যে h/2 আমরা লিখতে পারি কত, h/2 শুধু 2 লিখতে পারি। ওকে, h/2 লিখতে পারি। এখানে দেখো আমাদের যেটা ছিল এখানে h বারটা কিন্তু হচ্ছে আমাদের এই জায়গাটা, দেখো h বারটা হচ্ছে h/2π, এটার মান। h বারটা হচ্ছে যে আমাদের প্লাঙ্কের ধ্রুবকটা, ওটাকে রিডিউসড করে যে মানটা আসে ওইটা। তো তোমরা দুইটা সূত্র, হয় এটা বসাতে পারো, না হয় এটা বসাতে পারো। ওকে, এখান থেকে প্রশ্ন মূলত আসে যে ΔX কি এবং ΔP কি। এটা হচ্ছে তোমার হচ্ছে কণার ত্রুটি, আর এটা অবস্থান ত্রুটি, এটা হচ্ছে ভরবেগের ত্রুটি। অবস্থান ত্রুটি এবং ভরবেগের ত্রুটি এতটুকু সাধারণত আসে। তুমি যদি অবস্থান নির্ণয় করো তাহলে ভরবেগ নির্ণয় করতে পারবে না, যদি ভরবেগ নির্ণয় করো অবস্থান নির্ণয় করতে পারবে না, মানে এটা গুণফল হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তুমি যদি মনে করো যে এইটা ত্রুটিটা একদম কমাই দিলা, এটা ত্রুটিটা কমাই দিলা, তার মানে ভরবেগের ত্রুটিটা অনেক বেড়ে যাবে, কারণ দুইটা গুণফলটা আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। তোমরা আজকের আলোচনার যদি কোনো কিছু বুঝতে না পারো বা কোনো সমস্যা হয় তো কমেন্টে লিখতে পারো। তো তোমাদের কমেন্টের অবশ্যই
অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এবং তোমাদের কোনো প্রকার যদি ডাউট থাকে বা কোনো প্রকার সন্দেহ থাকে, কোনো কিছুতে যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারবা, মেসেজ করতে পারবা, যা খুশি তোমাদের অবশ্যই সাপোর্ট দেওয়া হবে। ওকে, আর তোমাদের এই যে ক্লাস লেকচারগুলো এগুলো প্রোভাইড করা হবে এবং তোমাদের সাজেশন দেওয়া হবে, তোমাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা ক্লাস নিতে পারবা, এক্সাম নিতে পারবা। ওকে, আর তোমাদের নিয়মিত তো লাইভ ক্লাস চলছে। আজকে আমি কেমিস্ট্রি লাইভ ক্লাস নিয়েছি, কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নির আজকে 3য় ক্লাসটা ছিল। পরবর্তীতে আমরা 4র্থ ক্লাসটা নিব একদিন পর একদিন, মানে রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন আমি ক্লাসটা নিয়ে থাকি। অন্য দিনে আবার অন্য সাবজেক্টের ক্লাস থাকবে, যেমন কালকে তোমাদের জামিউল বাড়ির কমার্সের ক্লাসগুলো থাকবে। এভাবে ধারাবাহিকভাবে আমরা আর্টস, কমার্স, সায়েন্স এবং প্রতিটা বিষয়ে আমরা ক্লাসগুলো নিতে থাকবো। তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে যা কিছু প্রয়োজন অ্যাডমিশনের প্রস্তুতির জন্য সবকিছু ব্যবস্থাই কিন্তু আমাদের স্যাট একাডেমি থেকে নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে। তোমরা এখান থেকে লাইভ ক্লাস পাচ্ছ, তোমাদের ডাউট সলভিং প্রবলেম থাকলে ওটাও ডাউট সলভিং এর ব্যবস্থা রয়েছে, এবং তোমরা ক্লাস নোট পাচ্ছ, হ্যান্ড নোট পাচ্ছ, সাজেশন পাচ্ছ। তো আর কি লাগে, এবং এক্সাম দেওয়ার যে বিশেষ ব্যবস্থা রয়েছে ওখানে তোমরা এক্সাম দিয়ে যাচাই করতে পারো। তো তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমি মনে করি না আর কিছু প্রয়োজন রয়েছে। এবং আমাদের স্যাট একাডেমির ওয়েবসাইটে তো বিশাল প্রশ্ন ব্যাংক রয়েছে, এত বড় প্রশ্ন ব্যাংক তুমি বাংলাদেশের কোনো বইতে খুঁজে পাবা না। ওকে, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, এমন কোনো সাল নাই যার প্রশ্ন গুলো এন্ট্রি নাই আমাদের ওয়েবসাইটে। তোমরা যদি আমাদের ওয়েবসাইটে ঢুকো দেখবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু এন্ট্রি দেওয়া আছে। তোমরা ওখানে রিডিং মোড এবং টেস্ট মোডের মাধ্যমে নিজেরা যাচাই করতে পারো, প্রবলেম সলভ করতে পারো, যেটা কিন্তু তোমরা কোনো বাজারের প্রশ্ন ব্যাংকে এটা পাইবা না। ওকে, একসাথে এতগুলো প্রশ্ন ব্যাংক, এতগুলো ভার্সিটির প্রশ্ন এবং সলভিং, সাথে সাথে আবার পড়ার সুযোগ এবং টেস্ট করার সুযোগ, এবং ওখান থেকে তোমরা বুকমার্ক করে রাখতে পারো তোমাদের পছন্দের যেগুলো পড়ছো, এবং যতগুলো পড়ছো সেটা আবার রিড অ্যাজ দিয়ে রাখতে পারো। তার মানে যেগুলো পড়ছো ওগুলো আসবে না, আবার বাকিগুলো আসবে। এত সুবিধা রয়েছে আমাদের ওয়েবসাইটে। তোমরা ওয়েবসাইটে একটু ঘুরে দেখবা যে তোমাদের পড়ালেখার জন্য স্যাট একাডেমি কি করে রাখছে। ওকে, তো আশা করি আমাদের ওয়েবসাইটে ঘুরে দেখবা এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা। ওকে, তো আমার আগামী ক্লাস থাকবে পরে একদিন বাদে মঙ্গলবার দিন আমার পরের ক্লাসটি থাকবে। সেটা হচ্ছে এইটারই উপরেই থিম 7 থেকে শুরু করে আমরা বাকি যা আছে সব কমপ্লিট করে দিব। 4র্থ ক্লাসটা হবে লাইভ ক্লাস 4র্থ, এবং এই দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে গুণগত রসায়ন এর 3য় ক্লাসটা হবে। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।